দীর্ঘ ৬ বছর পর পরিচারিকা বাইরের গেট খুলল। ড্রাইভওয়েতে গাড়ি দাঁড় করাতে করাতে সালার এখন ড্রাইভিং সিটের দরজা খুলতে চলছে। ঠিক তখন প্রতিদিনের মতো লনে খেলাধুলায় মগ্ন তার সন্তান দৌড়ে তার কাছে এলো। ৪ বছরের জিপ্রিল আগে পৌঁছালো। ড্রাইভিং সিটে বসে বসেই সালার তার ছেলের গালে চুমু খেলো। জিপ্রিলের শরীরে এমন ঘামে ভিজে একাকার হয়ে আছে। আসসালামু আলাইকুম। গাড়ির টিস্যু বক্স থেকে টিস্যু বের করে সে জিব্রিলের মাথা ও মুখ মুছতে লাগলো। ২ বছরের ইনায়া ততক্ষণে হাঁপাতে হাঁপাতে চিৎকার করতে করতে উঠতে পড়তে পড়তে তার কাছে এসে পৌঁছালো। দূর থেকে সালারের ২ হাত জড়ানো কোল দেখে সে আরও খানিকটা খিলখিল করে হাসতে লাগলো। সবসময়ের মতো সালার তাকে কোলে তুলে নিল। শক্ত করে তাকে বুকে জড়িয়ে ধরে একে একে তার উভয় গালে চুমু খেলো। ততক্ষণে জিব্রিল ড্রাইভিং সিটের দরজা বন্ধ করে ফেলেছে। ইনায়াকে সালার নিচে নামিয়ে নিল। বাবার সাথে দেখা করে তারা পুনরায় লনে দৌড়ে গেল। ওখানে তারা এতক্ষণ পরিচারিকার ২ মেয়ের সাথে খেলছিল। সালার কতক্ষণ ড্রাইভওয়েতে দাঁড়িয়ে তার ২ সন্তান দিকে তাকিয়ে রইল। তারপর গাড়ির পেছন থেকে ব্রিফকেস ও জ্যাকেট বের করে ভেতরে দরজার দিকে পা বাড়ালো। ইমামা ততক্ষণে তার অভ্যর্থনার জন্য দরজায় চলে এসেছে। উভয়ের মধ্যে চোখাচোখি হলো। ইমামা অবাক হয়ে তার দিকে আস্তে আস্তে হাসল। আজ তুমি একটু তাড়াতাড়ি চলে এলে না? সালার সবসময়ের মতো তাকে জড়িয়ে ধরে তার চুলের ভেতরে আলতো করে আঙ্গুল বোলাতে বোলাতে বলল, হ্যাঁ, আজ কাজ বেশি ছিল না। তাহলে খুঁজে নিতে প্রত্যুত্তরে করে সালারের হাত থেকে জ্যাকেট নিতে নিতে সে হাসল। সালার এবার কোনো উত্তর না করে মৃদু হাসল। সালার বেডরুমে বসে জুতা খুলতে খুলতে ইমামা তার জন্য পানি নিয়ে এলো। তোমার শরীর ঠিক আছে তো? সালার তার হাতে ধরা ট্রে থেকে গ্লাস ওঠাচ্ছে। ইমামা হঠাৎ তাকে প্রশ্ন করলো। সালার চমকে তার দিকে তাকালো। হ্যাঁ, একদম। কেন? না, তোমাকে ক্লান্ত দেখাচ্ছে তাই জিজ্ঞেস করছি। সালার উত্তর করার পরিবর্তে ঠোঁটের গ্লাস ছোঁয়ালো। ইমামা ট্রে নিয়ে চলে গেল। অতঃপর কাপড় পাল্টে সালার সিটিং এরিয়াতে চলে এলো। লনে এখনও তার ২ সন্তান ফুটবলের পেছনে দৌড়াচ্ছে। সালার সিটিং এরিয়ার জানালার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। কঙ্কর আবহাওয়া তার কখনোই ভালো লাগে না। আর এর কারণ হুটহাট বৃষ্টি। হয়তো একটু পরেই আবার শুরু হয়ে যাবে। কিনশাসায় কয়েকদিন ধরে প্রতিদিন এই সময় বৃষ্টি হচ্ছে। বিকেলের শেষ কয়েক ঘন্টাতে ১-১.৫ ঘন্টার বৃষ্টি, আর তারপর আকাশ পরিষ্কার। চা। ইমামা গলা শুনে সে অপরিচিত নেই পেছনে তাকালো। সে একটি ট্রেতে করে ২ কাপ চা ও ১ প্লেট বিস্কুট নিয়ে দাঁড়িয়ে আছে। থ্যাঙ্কস। সালার মগ ও ১ টুকরো বিস্কুট ওঠাতে ওঠাতে হাসলো। চলো বাচ্চাদের কাছে যাই। বলতে বলতে ইমামা বাইরে চলে যেতে লাগলো। যাও, আমি এখনই আসছি। একটা কলের অপেক্ষা করছি। ইমামা মাথা নেড়ে বাইরে চলে গেল। কয়েক মিনিট পর ইমামা লনে এলো। লনের এক কোণে পড়ে থাকা চেয়ারে বসা সালারকে দেখে সে হাসলো। সালারও প্রত্যুত্তরে হাসলো। চায়ের মগ ও বিস্কুটের প্লেট এখন লনে তার সামনে টেবিলে রেখে দিয়েছে। জিব্রিল ও ইনায়া দৌড়ে এসে প্লেট থেকে বিস্কুট নিতে লাগলো। জিব্রিল বিস্কুট নিয়ে নুনু ও লুয়াকে দিল। ৪টে বাচ্চাই পুনরায় ফুটবল খেলতে লাগলো। ইমামা এখন পুরোপুরি বাচ্চাদের দিকে মনোযোগী হয়ে আছে। চায়ে চুমুক দিতে দিতে ডান কাঁধে জড়িয়ে থাকা শাল দিয়ে শরীরের ওই অংশটুকু আবৃত করলো, যেখানে একটু নতুন জীবন বেড়ে উঠেছে। সে এখন ৩য় সন্তান সম্ভবা। ফুটবলের পেছনে ছুটন্ত বাচ্চাদের দেখে তাকিয়ে তাকিয়ে মাঝে মাঝে হেসে উঠছে। তাদের নির্দেশনা দিচ্ছে। সিটিং এরিয়া জানালার সামনে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে সালার যেন কোনো সিনেমা দেখছে। একটা পূর্ণাঙ্গ সিনেমা। তার হাতে চা এখন ঠান্ডা হয়ে গিয়েছে। একটি দীর্ঘশ্বাস নিয়ে সে পাশের টেবিলে মগটি রেখে দিল। ইমামার ধারণাই ঠিক, সালার সুস্থ নয়। সালার জানালার বাইরে লনে দৃশ্যমান একটি আনন্দমুখর পরিবারকে দেখছে। আইডিয়াল পারফেক্ট লাইফ। একটি পূর্ণাঙ্গ আদর্শ জীবনের দৃশ্য। তার সন্তানদের শৈশবের মূল্যবান মুহূর্ত দেখছে। নিজের ভেতর আরও একটি কচি অস্তিত্বের অপেক্ষা। তার স্ত্রীর হাসি মুখ। কয়েকটি কাগজ ছিঁড়ে ফেললেই এই জীবন এমন সুন্দর থাকতে পারত।
এক মুহূর্তের জন্য সালার অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। স্ত্রী, সন্তান বাস্তবিকই মানুষের জন্য পরীক্ষা স্বরূপ। তাদের দিকে তাকিয়ে তাকিয়ে সালারও সে পরীক্ষার শিকার হচ্ছে। একজন পুরুষ, একজন স্বামী, একজন বাবা হিসেবে লনে বিদ্যমান এই পরিবারটি তার দায়িত্ব। সে তাদের সঙ্গে রক্ত ও ভালোবাসার সম্পর্কে আবদ্ধ। মুহূর্তের জন্য তার দৃষ্টিভ্রষ্ট হলো। সে জিব্রিল ও ইনায়ের সাথে খেলারত 4 ও 6 বছরের কৃষ্ণবর্ণ শীর্ণকার্ণ বাচ্চা দুটোর দিকে তাকালো। তার সুন্দর ফর্সা বাচ্চাদের সাথে খেলারত ওই কৃষ্ণবর্ণ বাচ্চা দুটো আরও অধিক অসুন্দর দেখাচ্ছে। বাচ্চা দুটো পরিচারিকা হেডির 2 বেটি। কৃষ্ণাঙ্গ হয়েও তারা এমন মানসম্মত পোশাক ও জুতা পরতে পারছে, এর কারণ একটি, আর তা হলো সালারের বাসায় হেডি পরিচারিকার কাজ। আর নয়তো গম্ভীর দুরবস্থার শিকার হাজার হাজার শিশুদের মতো তাদের শৈশবও কোনো উপকরণহীন, না খেয়ে না পড়ে কষ্ট পরিশ্রমে কাটত। সালারের বাসার কাজ থেকে বরখাস্ত করলে তাদের ভবিষ্যৎ আবারও অনিশ্চয়তায় ডুবে যেত। যেভাবে এই পশ্চিমা উপনিবেশবাদ আফ্রিকার সমস্ত অঞ্চলে অনিশ্চয়তা ও অস্থিরতার সৃষ্টি করে রেখেছে, সালার নিজেও এই পশ্চিমা উপনিবেশদের একজন সদস্য হয়ে এখানেই এসেছে। সালার এখন হেডির দিকে তাকিয়ে আছে। হেডির বাচ্চারা ফুটবলে দারুণ শট দিচ্ছে। তাদেরকে হেডি ড্রাইভওয়েতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আনন্দে হাততালি দিচ্ছে। যেভাবে লনের এক কোণে চেয়ারে বসে তার স্ত্রী মামাও নিজের 2 সন্তানকে খেলতে দেখে আনন্দিত হচ্ছে, প্রশান্তি অনুভব করছে। হেডি নিজেও কখনো তার শৈশব দেখেনি। সে জন্মের পরপরই দায়িত্ব চাপে যুবতী হয়ে গিয়েছিল। আফ্রিকার 90% বাচ্চাই তার মতো হয়তো সুন্দর শৈশব কিংবা জীবন সংগ্রামী দুটোর একটি পায়। দুটোই একসাথে কেউ কখনো পায় না। তাদের কাছে শৈশব এক বিলাসিতার নাম, যা কেবল ভাগ্যবানরাই পায়, সাধারণ মানুষ নয়। আর হেডি তার সন্তানদের সেই বিলাসী শৈশব দিতে একা একা এক হাতে লড়ে যাচ্ছে। সালারদের সাথে সম্পর্কের দিক থেকে তারা এখন মানবতার বন্ধনে আবদ্ধ। একটি দীর্ঘ সময় পর এখানে দাঁড়িয়ে সালারি প্রথম তার সন্তানের সঙ্গে কৃষ্ণাঙ্গ নারীটির সন্তানের সাথে তুলনা করছে। নিজের স্ত্রীর জীবন ও সেই নারীটির জীবন নিয়ে তুলনামূলক পর্যালোচনা করছে। যদিও আজ সে এটি করার জন্য এখানে দাঁড়ায়নি। হঠাৎ তার ফোন বেজে উঠল। একটি দীর্ঘশ্বাস ফেলে সে ফোনের কর্তার আইডির দিকে তাকালো। কল রিসিভ করতে করতে বুঝে ফেলল উপাস থেকে এখন সে কে কথা বলতে পারে। সালার এখন ক্যারিয়ারে এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে এখন তাকে তার পরিবারের জীবন কিংবা চাকরি, এ দুটোর একটি বেছে নিতে হবে। আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ কঙ্গো। গত দশক ধরে এটি সারা বিশ্বে কেবল 5টি জিনিসের জন্য পরিচিত। 1. গৃহযুদ্ধ, যেখানে এ পর্যন্ত 45 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। 2. দারিদ্রতা, জাতিসংঘের অর্থনৈতিক সূচকে 188টি দেশের মধ্যে কঙ্গো 187তম স্থানে রয়েছে। 3. খনিজ সম্পদ, এগুলো সংরক্ষণের দিক থেকে কঙ্গো বিশ্বের অন্যতম ধনী দেশ। 4. ঘন জঙ্গল, এখানে প্রচুর বৃষ্টিপাত হয়। 5. পিঁপড়ের মতো খর্বাকৃতি পিগমি জনগোষ্ঠী, কৃষ্ণাঙ্গ মানুষ। কঙ্গো সেই জঙ্গলে শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করে এক মানব গোষ্ঠী এটি, যারা সভ্য যুগের একমাত্র দাস, যাদের দাস বানানো আইনত বৈধ। এই পরিচিত কেবল কঙ্গোর নয়, আফ্রিকার প্রতিটি দেশে কম বেশি এসবের জন্যই পরিচিত। এসব দেশের মধ্যে সাধারণ ষষ্ঠ একটি পরিচয় হলো সর্বত্র বিরাজমান পশ্চিমা ঔপনিবেশিকতার নতুন রূপ। বিশ্বব্যাংক এই সংস্থাটি এই সমস্ত দেশে দারিদ্র্য দূরীকরণ ও মৌলিক চাহিদা পূরণের জন্য এমন সুযোগ করে দিচ্ছে, যে সুযোগের ফলে আমেরিকা ও ইউরোপ দেশগুলো তাদের বহুজাতিক কোম্পানির মাধ্যমে আফ্রিকার প্রাকৃতিক ও খনিজ সম্পদ আখের রসের মতো প্রতিনিয়ত নিংড়ে দিচ্ছে। কঙ্গোতে ঠিক এটাই চলছে, আর এটা 1-2 দিন ধরে নয়, বরং বহু দশক ধরেই চলছে। 1960 সালে বেলজিয়ামে ঔপনিবেশিকতা থেকে মুক্তি লাভ করার পর 30 বছরে কঙ্গো অন্তত 20 বার তার নাম পরিবর্তন করেছে।
সমস্ত যুদ্ধ কেবল নামকরণ ও পরিবর্তন করার মাঝেই সীমাবদ্ধ ছিল। যুদ্ধ করে এছাড়া আর কোনো ফায়দা হয়নি, কিন্তু তা ধীরে ধীরে আমেরিকা ও ফ্রান্সের মতো বৃহৎ শক্তির পৃষ্ঠপোষকতায় গৃহযুদ্ধের রূপ নেয়। এমন এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ যেখানে স্বাধীনতা ৫৫ বছরের মধ্যে কঙ্গো ৪৫ লক্ষ মানুষের প্রাণ হারায়। ৬.৫ কোটি জনসংখ্যার এই দেশে এমন কোনো ঘর বাকি নেই যারা এই গৃহযুদ্ধে জড়ায়নি। এমন কোনো পরিবার নেই যারা কোনো না কোনো সদস্য এই হত্যাযজ্ঞে প্রাণ কিংবা শরীরের কোনো অঙ্গ হারায়নি, অথবা যার পরিবারের নারীরা লাঞ্ছনার শিকার হয়নি। এমন কেউ নেই যার ছেলেমেয়ে যৌন নির্যাতনের শিকার হয়নি, কিংবা তাদের সন্তানগুলো শিশু সৈনিক হিসেবে যুদ্ধরত দলগুলোর হতে প্রতিপক্ষের বিরুদ্ধে ব্যবহৃত হয়নি। এটি বিশ্বের তথাকথিত সভ্য ইতিহাসের প্রথম গৃহযুদ্ধ, যে যুদ্ধে একে অপরের বিরুদ্ধে যুদ্ধরত গোত্রগুলো হত্যাযজ্ঞ চালাত, তাদের মাংস খাদ্য হিসেবে গ্রহণ করত। গৃহযুদ্ধ যেন কঙ্গো নদীর তীরবর্তী দেশের মানুষের সংস্কৃতির অংশ হয়ে গিয়েছিল, এমন একটি সংস্কৃতি যে সংস্কৃতির সভ্য পৃথিবী সভ্য মানুষ তাদের উপর চাপিয়ে দিয়েছে। গৃহযুদ্ধের মাধ্যমে বিশ্ব শক্তিগুলো কঙ্গো ভূমি ও খনিজ সম্পদের উপর দখল বিস্তার করে। কোটি কোটি টাকার খনিজ তাদের নিজেদের দেশ ও সমাজের কল্যাণ ও উন্নয়নের জন্য নিয়ে যাচ্ছিল। পুরো আফ্রিকায় তারা কতভাবে মানবতার অবমাননা করেছে এই নিয়ে তাদের কোনো মাথা ব্যথা ছিল না। কঙ্গো শুধু ধাতুতেই সমৃদ্ধ ছিল না, বরং সে সময় বিশ্বের সবচেয়ে বেশি অপরিশোধিত হীরার উৎপাদকও ছিল। এছাড়া বিশ্বের দ্বিতীয় বৃহৎ বৃষ্টি অরণ্যের অধিকারী গৌরবও ছিল কঙ্গোরই, যেখানে শুধু বিলিয়ন ডলারের মূল্যবান কাঠই ছিল না, বরং যেখান থেকে বিশ্বজুড়ে রাবার সরবরাহ করা হতো। আর কঙ্গোর সেই মাটিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বৃষ্টি অরণ্য প্রায় ৫ লাখের মতো দারিদ্র মানুষের বসবাস করত। শিশু ও পশু শিকার ছিল তাদের জীবিকা নির্বাহের একটা মাত্র মাধ্যম। এদের অনেকে আজও নিজেদের শরীরে গাছের ছাল, পাতা বা পশুর চামড়া দিয়ে ঢেকে রাখে, আর না হয় নগ্ন থাকে। এই ৫ লাখ মানুষের দল ছোট ছোট গোষ্ঠীতে বিভক্ত হয়ে ফ্রান্সের দ্বিগুণ আয়তনের এই বৃষ্টি অরণ্য ছড়িয়ে ছিটিয়ে আছে। তাই সংখ্যার দিক থেকে তারা কখনো বনাঞ্চলের আশেপাশে বসবাসকারী বানু গোত্রের উপর আধিপত্য বিস্তার করতে পারত না, কেননা এই গোত্র সব দিক থেকেই ছিল তাদের চেয়ে শ্রেষ্ঠ। তারা ছিল কঙ্গোর সাংবিধানিক ও আইনি নাগরিক। তাদের হাতে ছিল মৌলিক অধিকার, মৌলিক চাহিদার উপকরণ এবং উন্নত জীবনযাপনের সুযোগ সুবিধা। এত কিছু থাকা সত্ত্বেও সেই হতদরিদ্র খর্বাকৃতি মানুষগুলো কাছে কিছুই ছিল না। তাদের কাছে ছিল সেই জঙ্গল যেখানে তারা বাস করত, নিজেরা বিয়ে করত এবং ডায়রিয়া, ম্যালেরিয়ার মতো সাধারণ রোগে ভুগে মারা যেত। তাদের জীবনের পরিধি ছিল এতটুকুই সীমাবদ্ধ। ২০০২ সালে কঙ্গোর অন্তর্বর্তীকালীন সরকার কিছু বৈশ্বিক শক্তির চাপে বনাঞ্চল উজাড়করণের জন্য একটি নতুন বন আইন প্রণয়ন করে। এই আইনের অধীনে কঙ্গো সরকার বনাঞ্চলের উপর পূর্ণ ক্ষমতা লাভ করে। ফলে আইন অনুযায়ী সরকার চাইলে তার ইচ্ছামতো বনাঞ্চল বসবাসরত উপজাতি ও জনগোষ্ঠীগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করে বনভূমির যে কোনো অংশ ব্যবহার করতে পারত। বিশ্বব্যাংক ও অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান শুধু এই কাঠামোকে সমর্থন করেনি, বরং কঙ্গো সরকারকে অর্থও সরবরাহ করে, যাতে বনাঞ্চলে বিভিন্ন অঞ্চলে ভাগ করে চিহ্নিত করা যায় কোন অংশে গাছ কাটা হবে, কোন অংশ শিল্প কারখানার কাছে লাগবে, কোন অংশ বন্য প্রাণী সংরক্ষণের জন্য রাখা হবে, আর কোন অংশকে ন্যাশনাল পার্কে রূপান্তর করবে মানব বসতি নিষিদ্ধ ঘোষণা করা হবে। বিশ্বব্যাংক জাতিসংঘের খাদ্য সংস্থার সঙ্গে মিলে কঙ্গোর বন ধ্বংসের একটি বিশাল প্রকল্প শুরু করে। সালাহ সিগান্দা যখন এই প্রকল্পের প্রধান হিসেবে কঙ্গোতে পৌঁছেছে, তখন প্রকল্পটির বয়স ইতিমধ্যে ৩ বছর হয়ে গিয়েছে। সালাহ বুঝতে পারেনি বিশ্বব্যাংক তাকে কীভাবে ব্যবহার করতে চাচ্ছে, কিন্তু সে তা খুবই দ্রুত বুঝে গেল ইবাকার সঙ্গে প্রথম সাক্ষাতে। পেট্রোস ইবাকার সঙ্গে সালাহ সিকান্দারের প্রথম সাক্ষাৎটি অত্যন্ত নাটকীয়ভাবে হলো। সালার কঙ্গোতে এসেছে প্রায় ১ বছর হতে চলেছে। সে লামুক
নামক স্থানে তার টিম নিয়ে জায়গাটি পরিদর্শন করছে। ইভাকা তখন হঠাৎই 2 ডজন খর্বাকৃতি পিগমি মানুষ নিয়ে উপস্থিত। সালার ও তার টিম গাড়ি থেকে নেমে এই জায়গাটি পর্যবেক্ষণ করছিল। জায়গাটি কিছুদিন আগে একটি ইউরোপিয়ান কোম্পানিকে ভাড়া দেওয়া হয়েছে। তাদের সঙ্গে সরকারি বেসরকারি সব রকম নিরাপত্তাকর্মী রয়েছে। সালারের দলের গার্ডরা হঠাৎ পেট্রোস ইভাকা ও তার দলের লোকদের আবির্ভূত হতে দেখে আতঙ্কিত হয়ে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। সালার দেখে 2 পিগমি গুলিবদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে, আর বাকিরা গাছের পেছনে নিজেদের আড়াল করে নিয়েছে। তা দেখে সালার গাছের আড়াল থেকে ইভাকাকে জোরে চিৎকার করে ইংরেজিতে কথা বলতে শোনে। ইভাকা বলছে, আমরা এখানে আক্রমণ করতে আসিনি, কথা বলতে এসেছি। সালার তখন তার গাড়ির আড়ালে দাঁড়িয়ে আছে, আর সেই সবার আগে ইভাকা চিৎকার শুনতে পায়। সালার টিমের গার্ডরা ততক্ষণে আন্ধাধুন্ধ গুলি চালাতে চালাতে দলের সকল সদস্যকে গাড়িতে তুলে দিয়েছে। কেবল সালার সিকান্দার বাকি। সালার নিজেও গার্ডদের সহায়তায় গাড়িতে উঠে দ্রুত বেগে এখান থেকে চলে যেত, কিন্তু তার আগেই সালার কঙ্গোর স্থানীয় ভাষা কিঙ্গালাদা গার্ডদের বলল সে ওই চিৎকার করা ব্যক্তির সঙ্গে কথা বলতে চায়। তারা যেন গুলি চালানো বন্ধ করে দেয়, কারণ এটি একটি একতরফ ফায়ারিং হচ্ছে। অপর পক্ষ থেকে কোনো গুলি ছোড়া হচ্ছে না, অন্য কোনো অস্ত্র ব্যবহার করা হচ্ছে না। তাই গার্ডরা তখন তাকে সঙ্গে তর্ক জুড়ে দিল, আর সেই তর্কের অবসান ঘটাতে সালার যে সমাধানের পথ বেছে নিল তা তার জীবনের সবচেয়ে বড় বোকামি হতে পারত, যদি অপর দলটির হাতে সত্যিই কোনো অস্ত্র থেকে থাকতো। তাহলে সালার হঠাৎ গাড়ির আড়াল ছেড়ে সামনে বেরিয়ে আসে। তার এভাবে সামনে চলে আসে তার নিরাপত্তা গার্ডরা আতঙ্কিত হয়ে পড়ে। এতটা আতঙ্কিত তারা পিগমি দল সামনে আসতেও হয়নি, ফলে মুহূর্তেই গুলি বর্ষণ বন্ধ হয়ে যায়। সালারকে অনুসরণ করে তার নিরাপত্তা রক্ষীরাও গাড়ি থেকে বেরিয়ে আসে। এখানে এখন কেবল 2টি গাড়ি অবশিষ্ট আছে। দলের বাকি সদস্যরা ইতিমধ্যে গার্ডদের নিরাপত্তায় সেখান থেকে চলে গিয়েছে। গুলিবর্ষণ বন্ধ হতেই ইভাকাও বাইরে বেরিয়ে এলো। সালা চিৎকার করে তার গার্ডদের গুলি চালাতে নিষেধ করতে থাকলো। তারপর সে 4.5 ফুট উচ্চতার অত্যন্ত কৃষ্ণবর্ণ চ্যাপ্টা নাকওয়ালা আর বড় বড় কালো চোখের মানুষটির দিকে তার মনোযোগ দিয়ে তাকালো। যে কালো মানুষটি তার সঙ্গীদের মতো উপজাতি পোশাক না পরে আধুনিক জিন্স ও শার্ট পরেছে। খালি গায়ের বেটে লোকদের ভিড়ে জগার্স পরা সেই মানুষটিকে ভীষণ অদ্ভুত দেখাচ্ছে। পেট্রোস ইভাকা, সেই বটে মানুষটি এগিয়ে এসে তার পরিচয় দিয়ে সালারের দিকে হাত বাড়ালো। হাত মেলানোর আগে সালার অত্যন্ত হিসেবে দৃষ্টিতে ইভাকার মাথা থেকে পা পর্যন্ত পর্যবেক্ষণ করলো। সালার এখনও ভাবছে ইভাকাও নিশ্চয়ই সেই দুর্দশাগ্রস্ত লোকদের মতো কেউ হবে, যারা বিদেশিদের গাড়ি দেখতেই সাহায্যের জন্য সামনে এসে দাঁড়ায়। আর্থিক সাহায্য না হোক, শুকনো খাবারের প্যাকেট, দুধ, বার্লিও তাদের কাছে এখন বিলাসিতার নাম। সালারও ইভাকা থেকে এমন কোনো আবদারের অপেক্ষা করছে, কিন্তু প্রত্যুত্তরে ইভাকার মুখে নিজের নাম শুনে সালার হতবাক হয়ে গেল। সে তো ইভাকাকে তার পরিচয় দেয়নি, তাহলে সে তার নাম কিভাবে জানলো? তাকে এই প্রশ্ন না করে সালার থাকতে পারল না। প্রত্যুত্তরে ইভাকা বলল সে তার সম্পর্কে অনেক কিছুই জানে, এমনকি লমুকা পরিদর্শন করতে সে আসছে সে সম্পর্কেও। ব্যাংকের অফিসে কর্মরত একজন স্থায়ী ব্যক্তি তাকে এটি জানিয়েছে। ইভাকা প্রাণপণ চেষ্টা করেছিল সালারের সঙ্গে দেখা করতে, কিন্তু সেই কর্মকর্তাটি তাকে মুখের ওপর না করে দেয়। আর এটি কোনো কয়েকদিন বা কয়েক সপ্তাহের না, বিশ্ব ব্যাংকের কান্ট্রি হেডের সঙ্গে দেখা করার জন্য বহু মাস ধরে চেষ্টা করছে ইভাকা। সালারের অফিসের নম্বরে সে প্রতিদিন অসংখ্য কল করেছে। ওয়েবসাইটে থাকা তার ইমেলে শত শত ইমেল পাঠিয়েছে। প্রত্যেকটি ইমেলে জবাবে শুধু বলা হতো, আমরা আপনার মেইলটি পেয়েছি, তারপর আর কিছু না। সালারের অফিসে ফোন করলেও রিসিভ করে কর্মকর্তারা বলতো, স্যার এখন মিটিংয়ে আছে, আপনার বার্তা পৌঁছে দেওয়া হবে। তার সাক্ষাতের উদ্দেশ্যে জানার পরও তাকে খুব সাধারণভাবে এড়িয়ে যাওয়া হতো। তার কথা শুনতে শুনতে সালার তার ভাষা ও বক্তব্যে মুগ্ধ না হয়ে পারল না। সালারের এখন আর কোনো সন্দেহ নেই বেলজিয়ামের উপনিবেশ হিসেবে সে
যে দেশের জাতীয় ভাষা ফার্সি সেই দেশে একজন বনবাসী মানুষ আমেরিকান উচ্চারণে এত সাবলীল ইংরেজি বলছে মানে সে নিশ্চয়ই বিদেশি শিক্ষা গ্রহণ করেছে। এটি অবিশ্বাস্য একটি বিষয়, কিন্তু এরপর সালার সিকান্দার যা শুনল তা তাকে সম্পূর্ণ হতবাক করে দিল। পেট্রাস ইবাকা হার্ভার্ড বিজনেস স্কুলের গ্র্যাজুয়েট। ওয়াল স্ট্রিট জিপে মর্গান গ্রুপের সঙ্গে 5 বছর কাজ করে সে কঙ্গোতে ফিরে এসেছে। ওয়ালেট থেকে কয়েকটি ভিজিটিং কার্ড বের করে সে সালারের দিকে বাড়িয়ে দিল। সালার প্রচণ্ড অবিশ্বাস্য চোখে কার্ডগুলো হাতে নিল। ভিকারের দৃশ্য, খাবারকৃত অসহায় মানুষটি যে কঙ্গোর জঙ্গলে তীর বর্ষা আর পাথর দিয়ে শিকার করে পেটের ভাত জোটায়, সে কিভাবে হার্ভার্ড বিজনেস স্কুলে পৌঁছালো আর জেপি মর্গান গ্রুপের মতো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিল। তাহলে এখন সে এখানে কি করছে? পেট্রাস ইবাকা সালার এই প্রশ্নের উত্তর দিয়েছিল পরদিন তার অফিসে গিয়ে, তার হাতে এক গাদা নথিপত্র তুলে দিয়ে। এই নথিগুলো সে সালারকে দিতে এসেছে। পেট্রাস ইবাকার বয়স তখন 10। এক শিশু হিসেবে লোমুকাতে এক মিশনারির সঙ্গে পরিচিত হয় তার। সেই মিশনারি তাকে কঙ্গোর জঙ্গলে স্থানীয় লোকদের সঙ্গে যোগাযোগের জন্য সাথে করে ঘুরত। তারপর ধীরে ধীরে মিশনারির সঙ্গে তার গভীর সম্পর্ক হয়ে যায়। ফলে রোগব্যাধি মহামারীর কারণে মিশনারিতে কঙ্গো ছাড়ার সময় তাকেও সাথে করে আমেরিকায় নিয়ে যায়। ওখানে নিয়ে তার নতুন নাম দেয় পেট্রস, দেয় নতুন ধর্ম। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা তাকে শিক্ষা অর্জনের সুযোগ করে দেয়। তার জন্য দাতব্য সংস্থা থেকে অর্থের ব্যবস্থা করে। ইবাকা ছিল অত্যন্ত মেধাবী। রেভারেন্ড জনসন তার সেই মেধা উপলব্ধি করতে পারেন। অতঃপর তাকে তিনি প্রতি বছর তার জন্মস্থান কঙ্গোতে তার পরিবারের সঙ্গে দেখা করাতে থাকে। সেখানে আজও তার পরিবার একইভাবে বসবাস করছে। 10 বছর ইবাকা তার জীবনের 25টি বছর আমেরিকায় কাটিয়ে অবশেষে আমেরিকা ছেড়ে নিজ দেশে চলে আসে। সে তার আপন মানুষের কাছে থাকতে চায়, কারণ তার অত্যন্ত প্রয়োজন তাদের প্রয়োজনের বিশেষ কারণটি ছিল বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত বহু প্রকল্পের মধ্যে একটি প্রকল্পের জন্য। প্রকল্পটি ইবাকার গোত্রে বসবাস অঞ্চলে শুরু হয়েছে। তার পরিবার এবং পরিবারের বাইরেও আরও 10,000 মানুষকে সেই অঞ্চল থেকে উচ্ছেদ করা হচ্ছে, অথচ সেখানে তারা শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করছে। জঙ্গল কেটে সমস্ত অঞ্চল পরিষ্কার করে ফেলা হচ্ছে। তারপর এখানে শুরু হয় প্রকল্পের দ্বিতীয় ধাপ, খনিজ সম্পদ অনুসন্ধান। ইবাকার পরিবারই তার মূল সমস্যা নয়, তার মূল সমস্যা হলো সেই পুরো জঙ্গল অঞ্চল যাকে এখনও টুকরো টুকরো করে বিভিন্ন অংশে ভাগ করা হচ্ছে। কোথাও গাছ কেটে ফেলা হচ্ছে, কোথাও ন্যাশনাল পার্ক বানিয়ে সেখান থেকে মানুষদের গণহারে উচ্ছেদ করা হচ্ছে। আমরা 5 লক্ষ মানুষ, কিন্তু এই জঙ্গল তো কঙ্গোর 3.5 কোটি মানুষকে জীবিকা দিচ্ছে। বিশ্বব্যাংক কাঠ শিল্পকে সমর্থন দিচ্ছে, কারণ এতে আমাদের দারিদ্র্য দূর হবে। কিন্তু কয়েক দশকের মধ্যে যখন এই জঙ্গলই অদৃশ্য হয়ে ইউরোপ আমেরিকার কারখানা আর শোরুমে অতি দামে বিক্রিত কাঠের আসবাবে পরিণত হবে, তখন কঙ্গোর মানুষ কি করবে? খোদা আমাদেরকে যা দিয়েছেন, তোমরা আমাদের কাছ থেকে সেটাও কেড়ে নিতে চাও? আমরা যদি কখনো পশ্চিমে গিয়ে তাদের সব কিছু কেড়ে নিই, তখন তোমার কেমন লাগবে? ইবাকা অত্যন্ত মার্জিতভাবে তার বক্তব্য তুলে ধরল, কিন্তু শেষের দিকে এসে তার অস্থিরতা কণ্ঠস্বর ও ভঙ্গিমায় ফুটে উঠল। সালার সিকান্দার এর কাছে তার প্রশ্নের উত্তর সব মুখস্থ। এই প্রকল্পের মতো কঙ্গোতে চলমান অসংখ্য প্রকল্প, খুঁটিনাটি তথ্য তার নখদর্পণে। বিশ্বব্যাংকের কান্ট্রি হেড সে, এই হিসেবে এসব প্রকল্পের গুরুত্ব বা সম্ভাব্যতার রিপোর্ট তার অজানা থাকবে এটা অসম্ভব। তবে এবারে পরিস্থিতি একদম ভিন্ন। পেট্রাস ইবাকার উল্লেখিত তথ্য ও তার প্রশ্নগুলো প্রথমবারের মতো সালারকে বিচলিত করে তুলল। অনেক কিছুই তার নাকের নিচে ঘটছে, অথচ সে ওসব জানে না। তবুও অজ্ঞাতেই সালার এই সব কিছুর অংশীদার হয়ে আছে, কারণ প্রতিটি অনুমোদন তার স্বাক্ষরে গৃহীত হয়। সালার কঙ্গোতেই প্রথম আসেনি। আফ্রিকা এবং তার সমস্যাগুলো তার কাছে নতুন কিছু নয়। আর এখনকার সম্পদের প্রতি পশ্চিমাদের লোভের ব্যাপারেও সে অজ্ঞ নয়। তবু সে তাদের পক্ষ হয়ে কাজ করত, তাদেরকে খানিক ছাড় দিতে, এই ভেবে যে
প্রতিটি বিষয়ের দুটো দিক থাকে, কেননা কোনো আন্তর্জাতিক অর্থ সংস্থা তাদের নিজস্ব স্বার্থ বাদ দিয়ে একান্তভাবে কোনো দেশ বা জাতীয় কল্যাণে ব্যয় করবে না। সারা তাই ভেবেছে, কঙ্গোবাসীর উপকারের বিনিময়ে পশ্চিমরা যদি কিছু নিতে চায় নিক। কিন্তু আজ ইবাকার আপত্তি ও তার মুখে সত্যিটা শুনে সে হতবাক হয়ে গেছে। এখানে যা হচ্ছে তা বিশ্বব্যাংকের নিজস্ব চ্যাটার বিরোধী, তবু তা হচ্ছে, সেটাও বিশ্বব্যাংকের প্রত্যক্ষ ইচ্ছা আর সম্মতিতে। ইবাকারা পাল্টে স্তূপটি সালার কয়েক সপ্তাহ সময় নিয়ে পড়ল। সে কয়েক সপ্তাহে সে নিজের সঙ্গে লড়াই করছে। বিশ্বব্যাংকের নির্দেশে এমন কিছু কোম্পানিকে কার্ড ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে যাদের অতীত রেকর্ড আফ্রিকার বহু দেশে বিতর্কিত হয়ে আছে। গাছ কাটা হচ্ছে, জঙ্গল সাফ হচ্ছে, মানুষ উচ্ছেদ হচ্ছে, কিন্তু যেসব শর্তে এই কোম্পানিগুলো লাইসেন্স দেওয়া হয়েছে তাদের সেসব শর্ত পূরণ হচ্ছে না। শর্ত দেওয়া হয়েছে কাঠের বিনিময়ে তারা ওই এলাকার মানুষের অর্থনৈতিক অবস্থা উন্নয়ন করবে, কিন্তু বাস্তবে ঘটছে তার ভিন্ন রূপ। তারা কোটি কোটি ডলারের কাঠ নিয়ে বিনিময়ে কেবল কয়েকটি অস্থায়ী স্কুল আর ছোটোখাটো চিকিৎসা কেন্দ্র তৈরি করে দিয়ে দাঁড় সেরেছে। খাবার হিসেবে দেওয়া হচ্ছে শুকনো দুধ, লবণ আর মশলা জাতীয় জিনিসপত্র। এসবই ঘটেছে বিশ্বব্যাংকের কর্মকর্তাদের নজরদারির মধ্যেই, কারণ পিগমি জাতিগোষ্ঠীকে এই দৃশ্যে অস্পৃশ্যের জায়গা দেওয়া হয়েছে। তারা এই কোম্পানিগুলোর বিরুদ্ধে আদালতে যেতে পারে না, সরকারি কর্মকর্তাদের কাছে ঘেঁষতে পারে না। তারা শুধু একটি কাজ করতে পারে, সেটি হলো প্রতিবাদ, তাও এনজিও কিংবা মিডিয়ার মাধ্যমে। কিন্তু এটি অত্যন্ত কঠিন, কেননা পিগমিরা এমন কোনো সভ্য দুনিয়ায় বসবাস করে না যে তাদের সঙ্গে হওয়া অন্যায় খবর 4 ঘন্টার মধ্যে প্রতিটি বড় নিউজ চ্যানেলের শিরোনাম হয়ে যাবে। বরং তারা বসবাস করে আফ্রিকায়, প্রান্তিক অঞ্চল, যেখানে এমন অন্যায়গুলোকে ভয় আর হুমকির মাধ্যমে ধামাচাপা দিয়ে ফেলা হয়। পরবর্তী 2 মাস সালার ইবাকাকে নিয়ে কখনো একা একাই ইবাকার দেওয়া নথিপত্রে উল্লিখিত স্থানগুলো ঘুরে ঘুরে দেখল। এখন তার কাছে স্পষ্ট হয়ে গেছে নথিপত্র ও তাতে উল্লিখিত সমস্ত তথ্য সম্পূর্ণ সত্য। বিবেক খুব সহজেই রায় দিয়ে দিল, যা ঘটছে তা সম্পূর্ণ ভুল এবং সে এসবের সঙ্গে সম্পৃক্ত হতে চায় না। কিন্তু সমস্যা হলো, এখন সে করবে কি? একটি পদত্যাগ পত্র দিয়ে কি এই অবস্থা যেমন আছে তেমন ফেলে চলে যাবে? তাছাড়া সে জানে এমনটা করলে যা চলছে তা চলতেই থাকবে, নাকি সে এসব অনিয়মের বিরুদ্ধে সরব হবে। এর মূল মর্ম প্রকাশের জন্য অনিয়ম খুবই তুচ্ছ একটি শব্দ। বিশ্বব্যাংক এখানে যা করছে তা নৈতিকতা ও মানবতার চরম অবমাননা। আফ্রিকায় ইবাকার সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর সালার সিকান্দার এই প্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় হজের ভাষণের সেই অমর বাণী উপলব্ধি করতে পারছে। কোনো কৃষ্ণাঙ্গের ওপর শ্বেতাঙ্গের এবং কোনো শ্বেতাঙ্গের ওপর কৃষ্ণাঙ্গের কোনো শ্রেষ্ঠতা নাই। এই কথাগুলো সালার সবসময় কেবল জালপাত আর উঁচু নিচুর দৃষ্টিকোণ থেকেই দেখেছে, কিন্তু এখন সে নিজের চোখে সে কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীকে দেখছে, সেই বিপুল জনসংখ্যার দুরবস্থা ও শোষণকে দেখছে, যারা বিশ্বের এক বিশাল ভূখণ্ডকে বাস করে, যাদের রয়েছে এক বিশাল ভূখণ্ড যা খনিজ সম্পদ আর প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। অপরদিকে সে প্রত্যক্ষ করছে সাদা চামড়া মানুষ পশ্চাৎপদতা ও লালসার উগ্র রূপ, যার অংশ সে নিজেও। তার ভেতরে এক ভয় সঞ্চারিত হয়ে থাকে। এটি কি আসন্ন যুগের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের কোনো ভবিষ্যৎবাণী, নাকি এক সতর্ক বার্তা যেটি শুধু শ্বেতাঙ্গনা নয় বরং মুসলিমরাও উপেক্ষা করে এসেছে? শতাব্দী পূর্বে কৃষ্ণাঙ্গদের গলা থেকে দাসত্বের যে শিকল খুলে নেওয়া হয়েছে, একবিংশ শতাব্দী এই সভ্য যুগে আফ্রিকার উপনিবেশদের সেই সকল শিকল পুনরায় গলায় জড়িয়ে দিয়েছে। আর সেই কৃষ্ণাঙ্গ ক্ষুদ্রদেহী মানুষগুলো একজন পেট্রাস ইবাকা, যে আমেরিকার মতো উন্নত দেশে 25 বছর জীবন কাটানোর পরও আফ্রিকার এই অন্ধকার যুগে ফিরে এসেছে কেবল নিজের জাতিকে টিকিয়ে রাখার জন্য। টিকিয়ে রাখার প্রকৃত অর্থে সালার সিকান্দার পেট্রাস ইবাকা থেকেই শিখেছে। মিলেমিশে বেঁচে থাকার জন্য কি কি বিসর্জন দিতে হয় তাও সে তার কাছ থেকে শিখছে। জীবনে তাকওয়া বা
খোদাভীতির অর্থ তাকে এই মানুষটি শিখিয়েছে, যে নিজের কোনো মুসলমান নয়। এটি সেই তাকওয়া যার উল্লেখ রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ খুতবায়, যা বর্ণ, জাতি, গোত্র ও প্রতিটি জাগতিক অহংকারে উঠতে গিয়ে শ্রেষ্ঠতা আসনে অধিষ্ঠিত। পেট্রাস ইবাকা একজন আল্লাহভীরু নাস্তিক থেকে ক্যাথলিক, আর ক্যাথলিক থেকে আবার নাস্তিকতায় ফিরে যাওয়া সত্ত্বেও সে আল্লাহকে ভয় পায়, তাকে মান্য করে, তার ইবাদতও করে এবং তার কাছেই প্রার্থনা করে। কিন্তু এসব সে কোনো গির্জার মন্দিরে বা মসজিদে গিয়ে করে না। কঙ্গোতে তার জাতির ওপর নেমে আসা অমানবিক নির্মমতা সত্ত্বেও তার ভেতরে বিরাজ করছে মানবতার প্রতি গভীর বেদনাবোধ। সে অত্যন্ত সৎ এবং নৈতিক অবক্ষয়মুক্ত একজন মানুষ। তার সবচেয়ে বড় গুণ হলো সে শুধুমাত্র আল্লাহভীতির কারণে প্রলোভন ও লালসাকে পদপিষ্ট করছে। সে ভোগবাদী নয় লোভে অন্ধ কোনো মানবাদ। সালার প্রায়ই এই মানুষের ভূতকে বুঝে উঠতে পারে না। ইবাকা নিঃসন্দেহে এক বিরল ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। সালার সিকান্দারকে প্রভাবিত করতে পারছে মানে সে যে কোনো মানুষকেই প্রভাবিত করতে সক্ষম। এটি পৃথিবীর দুই মেধাবী মানুষের মুখোমুখি সাক্ষাৎ। তাহলে এটি কি করে সম্ভব যে তাদের একজন প্রভাবিত হবে আর অন্যজন নয়? সালার সিকান্দার, আমি জীবনে কখনো তোমার মতো যোগ্যতা সম্পন্ন আর মেধাবী কোনো পুরুষ দেখিনি। বিগত 1 মাসে সালারের সঙ্গে একাধিক সাক্ষাতের পর যেন অকপটে স্বীকারোক্তি দিচ্ছি ইবাকা। প্রত্যুত্তরে সালার কেবল মুচকি হাসিতেই সীমাবদ্ধ রইল। আমি নিজেই আন্তর্জাতিক সংস্থায় কাজ করেছি, সেখানে কর্মরত বহু মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, কিন্তু তুমি তাদের সবার থেকে আলাদা। আমার বিশ্বাস তুমি আমাকে সাহায্য করবে। প্রশংসার জন্য ধন্যবাদ, কিন্তু তুমি যদি মনে করে থাকো তোমার এই চাটুরকতা চোখ বন্ধ করে তোমার উপর বিশ্বাস করব, তোমার কথা মতো ক্রুশে ঝুলে যাব, তাহলে তুমি ভুল ভাবছো। আমি যা কিছুই করব ভেবেচিন্তে করব। ইবাকার এই উদার প্রশংসাকে চাটুকারিতা বলে অভিহিত করলেও সালার জানে ইবাকার কাছে সে এখন সত্যি এক মাসিহা হয়ে উঠেছে। সালারের রূপে এই উচ্চপদ বসা এমন একজন মাসিহা সে পেয়ে গেছে, যে বিশ্বব্যাংকে কাজ করলেও নিজের বিবেককে বড় জোর করে অজ্ঞান করতে পারলেও ঘুম পাড়াতে পারে না। তার হৃদয় সত্য ও ন্যায়ের পক্ষ নিতে সদা বদ্ধপরিকর। তোমার রসবোধ দারুণ। এই গুণটি আমার মধ্যে নেই, ইবাকা হেসে উত্তর করল। সালার পিঠাপিঠি বলল, এখন যে পরিস্থিতি তুমি আমাকে ফেললে, এরপর তো আগামী কয়েক বছরে এই রসবোধ আমার মধ্যে জন্ম নেওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি বহু মুসলিমদের সঙ্গে পড়াশোনা করেছি, কাজ করেছি, মিশেছি, কিন্তু তুমি তাদের থেকে আলাদা। এটি এক অদ্ভুত মন্তব্য, অন্তত সালারের কাছে তাই মনে হলো। আমি কিভাবে আলাদা? সালার জিজ্ঞেস না করে পারল না। তুমি একজন ভালো মুসলিম হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষও। যাদের সঙ্গে আমার দেখা হয়েছে তারা হয় ভালো মুসলিম ছিল, নয়তো ভালো মানুষ, উভয়ই কেউ ছিল না। সালার কিছুক্ষণ নির্বাক হয়ে রইল, কিছুই বলতে পারল না। আফ্রিকার এই নাস্তিক মানুষটি যেন তার বলার সক্ষমতা কেড়ে নিয়েছে। তোমার দৃষ্টিতে ভালো মুসলিম কাকে বলে? দীর্ঘক্ষণ পর সালার তাকে জিজ্ঞেস করল। আমার কথা তোমার খারাপ লাগেনি তো? ইবাকা হঠাৎ সতর্ক হয়ে গেল। না, তোমার কথাটি আমার কাছে আকর্ষণীয় মনে হয়েছে, তবে এটি হলো তোমার মুখ থেকে বের হওয়া প্রথম বাক্য যাতে তোমার অজ্ঞতা প্রকাশ পেয়েছে। ইবাকা এবার বিভ্রান্ত হলো। তারা ধর্ম নিয়ে আলোচনা করতে এখানে আসেনি, কিন্তু ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে। সে ধর্ম নিয়ে বিতর্ক করতে চায়নি, অথচ ধর্ম নিয়ে বিতর্ক চলছে। ভালো মুসলিম যে খুব বেশি ধর্মচর্চা করে, সমস্ত ইবাদত পালন করে, শূকরের মাংস খায় না, মদ পান করে না, নাইট ক্লাবে যায় না, আমার কাছে সেই একজন ভালো মুসলিম, যেমনটা একজন ভালো খ্রিস্টান বা ভালো ইহুদি। ইবাকা নিজেও জানে না ইসলাম সম্পর্কে, তার স্বল্প জ্ঞান সত্ত্বেও যা কিছু বলছে তা সালার সিকান্দারের লজ্জায় ফেলার জন্য যথেষ্ট। নিজের জন্য সালারের কোনো কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে নামধারী মুসলমানদের জন্য। অর্থাৎ এই স্বল্পজ্ঞানী ইবাকার দৃষ্টিতেও কেবল ইবাদতের জন্য একজন হিন্দু খ্রিস্টানের মধ্যে কোনো পার্থক্য নেই। ইবাদত করলে সবাই সমান, যে ধর্মেই হোক।
তার মধ্যে যদি চারিত্রিক গুণাবলী থাকে তাহলে সে উত্তম। এই মুহূর্তে সালারের জন্য নিজেকে নিয়ে ভাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত। ইবাকা তাকে একজন ভালো মানুষ ও একজন ভালো মুসলিম মনে করছে, কিন্তু সত্যি সে সেই মানবদণ্ডে উত্তীর্ণ? কেবল ইবাদত ব্যতীত তার মধ্যে কি সত্যিই কোনো প্রশংসনীয় মানবিক গুণাবলী আছে, যার ফলে সে একজন ধর্মপরায়ণ ইহুদি বা খ্রিস্টানের থেকে নিজেকে ভিন্ন মাত্রার ভালো মানুষ প্রমাণ করতে পারে? কঙ্গোর এই জঙ্গলে বসে পেট্রাস ইবাকা যেভাবে ধর্মকে দেখছে, সালার কখনো এই দৃষ্টিকোণ থেকে দেখেনি। এটি আমার দুর্ভাগ্য নাকি নিছক ঘটনাচক্র জানি না, কিন্তু আমার জীবনে কখনো কোনো ভালো মুসলিম, ভালো খ্রিস্টান কিংবা ভালো কোনো ইহুদির সঙ্গে উত্তম কোনো অভিজ্ঞতা জন্মায়নি। তারা কেউই আমাকে কখনো প্রভাবিত করতে পারেনি। আর যারা প্রভাবিত করেছে এবং যাদেরকে আমি আজও ভালো মানুষের তালিকায় রাখি, তারা কখনো ধর্মপ্রাণ ছিল না, আর না কেউ ইবাদত গুজরার। ইবাকা তার কথা সম্পূর্ণ করল। রেভারেন্ড জনসনের ব্যাপারে তোমার অভিমত কী? সালার হঠাৎ বলে উঠল। ভালো। ইবাকা হাসল। আমার প্রতি তার অনেক অনুগ্রহ রয়েছে, কিন্তু তিনি কখনো আমার আদর্শ হতে পারেননি। কেন? এই প্রশ্নোত্তরের ধারাবাহিকতা সালার অদ্ভুত এক আনন্দ অনুভব করছে। ওই অনুগ্রহের পেছনে তার একটি উদ্দেশ্য ছিল। তিনি চেয়েছিলেন আমাকে খ্রিস্টান বানাতে, তাই সেই ধর্ম গ্রহণ করায়। তিনি একজন খ্রিস্টান শিশু হিসেবে আমার প্রতি অনুগ্রহ করলেন, একজন মানুষ হিসেবে আমার জন্য কিছুই করেনি। ধর্মকে কারো মন ও মস্তিষ্কে জোর করে ঢোকানো যায় না। আমি বিশ্ববিদ্যালয়ে ঢোকার আগ পর্যন্ত চার্চে গিয়েছি, তারপর আর যাইনি। ইবাকা ধীর কণ্ঠে বলে চলেছে। হয়তো রেভারেন্ড জনসন হতাশ করার জন্য তার মধ্যে অনুশোচনা ও অনুতাপ হচ্ছে। ইবাকা বলতে থাকলো, সব ধর্ম নিয়ে আমি অল্প বিস্তার পড়াশোনা করেছি। সবগুলোই ভালো, কিন্তু জানি না কেন মানুষ যখন এসব ধর্মের অনুসারী হয়ে যায় তখন নিজের ভালো গুণগুলো হারিয়ে ফেলে। তোমার মনে হতে পারে আমি হয়তো দার্শনিকের মতো কথা বলছি। ইবাকা কথা বলতে বলতে হঠাৎ খেয়াল করলো সালার অনেকক্ষণ ধরে চুপ হয়ে আছে। ইবাকা মনে হলো সালার হয়তো কথা বলতে আগ্রহী নয়। না, এতটুকু দার্শনিক তো আমি নিজেও। সালার হেসে বলল। তারপর তুমি আমেরিকা থেকে এখানে কিভাবে ফিরে এলে? এই প্রশ্নটি সালারকে সবসময় ভাবাতো, তা এখন সে করল। রেভারেন্ড জনসনের কাছে আমি একটি জিনিস শিখেছি, আর তা হলো আপন মানুষের জন্য আত্মত্যাগ, নিজস্ব সত্তা পেরিয়ে অন্য কারোর কথা ভাবা। আমেরিকা খুব ভালো ছিল, যেখানে আমার উৎকৃষ্ট ভবিষ্যৎ ছিল, কিন্তু সেটা শুধু আমার ভবিষ্যৎ, আমার জাতির জন্য কিছুই না। আমি কঙ্গোর এক খর্বাকার তুচ্ছ কৃষ্ণাঙ্গ মানুষ, আর আমেরিকাতে আমি কঙ্গোরই একজন হয়েছিলাম, কিন্তু আমেরিকা ছেড়ে কঙ্গোতে আমি অন্য কিছু হওয়ার স্বপ্ন নিয়ে ফিরেছি। ইবাকা বিস্তারিত বলে চলল। আর সেই স্বপ্নটি কি? সালার মন পুনরায় অনুসন্ধানী হয়ে উঠল। কঙ্গোর প্রধানমন্ত্রী হওয়া। সালার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। তুমি সজোরে হাসলে না? ইবাকা প্রত্যুত্তরে বলল। তুমি হাসার মতো কিছু বলনি। হার্ভার্ড কেনেডি স্কুল থেকে পড়াশোনা করে তোমার এমন বড় স্বপ্ন দেখা উচিত। ইবাকা এবার সালারের কথায় হেসে ফেলল। এই মাসগুলো সালার প্রচণ্ড দুশ্চিন্তায় কাটছে। কি করা উচিত আর কি করা সম্ভব, এই দুটোর মধ্যেই রয়েছে বিস্তর ফারাক। সে ইবাকাকে সাহায্য না করলেও ইবাকা যেভাবে নিজের অধিকারের জন্য আপ্রাণ সংগ্রাম করছে, সালারের দৃঢ় বিশ্বাস সে খুব শীঘ্রই কিংবা অল্প সময়ের ব্যবধানে বিশ্বব্যাংকের মুখে এক বিশাল কেলেঙ্কারির কালিমা লেপন করে যাবে। প্রতিরক্ষামূলক পদক্ষেপের সময় এখন পেরিয়ে গেছে। পেট্রাস ইবাকা কেবল এক দরিদ্র কিংবা সোহালি ভাষাভাষী খর্বকার একজন কৃষ্ণাঙ্গ নয়, যাকে কঙ্গোর জঙ্গলের মাঝে সীমাবদ্ধ রাখা যায়, বরং সে এমন একজন মানুষ যে তার জীবনে বড় একটি অংশ আমেরিকায় কাটিয়েছে, যেখানে তার পরিচিত উচ্চপদস্থ সহপাঠীরা আছে। সেই বন্ধুত্বের সম্পর্কগুলো সাময়িকভাবে তার কোনো কাজে আসছে না বলে হীনমন্য হয়ে পড়েনি সে, বরং বিভিন্ন দিক থেকে আরও অধিক শক্তিশালী রূপে ফিরে এসেছে। এখন সে কেবল তার পিগমি জনগোষ্ঠীর কণ্ঠস্বরই নয়, বরং এখন বান্টু গোত্রের বহু মানুষের বলিষ্ঠ কণ্ঠস্বর হয়ে উঠেছে, যারা পিগমিদের মতোই জঙ্গলের উপর নির্ভরশীল এক জাতি। সালার পরবর্তী কোনো
পদক্ষেপ নেওয়ার আগেই বিশ্বব্যাংকের মাধ্যমে স্বার্থলোভী মানুষদের চোখে পড়ে যায়। তারা তাকে ইবাকার সঙ্গে মেলামেশা করতে লক্ষ্য করে। সালারের উপর নজরদারি শুরু হয়। তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার আগেই ইংল্যান্ডের একটি পত্রিকা পেট্রাস ইবাকার সরবরাহ করা তথ্য যাচাই করে একটি কভার স্টোরি প্রকাশ করে। তাতে কঙ্গোর বৃষ্টি অরণ্য অঞ্চলগুলো, পিগমি ও বিশ্বব্যাংকের প্রকল্পগুলো নিয়ে আলোচনা করা হয়। সেই প্রতিবেদনে বিশ্বব্যাংকের ভূমিকা নিয়ে বহু আপত্তি তোলা হয়। ফলে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয় ওয়াশিংটনে যেন তোলপাড় শুরু হয়ে যায়। বিশ্ব মিডিয়া এই ঘটনা নিয়ে কোনোরূপ সংবাদ প্রচার ও কভারেজ দমন করতে চেষ্টা করার আগেই ইউরোপ ও এশিয়ার বহু দেশে খ্যাতিমান পত্রিকাগুলোতে সেই নিবন্ধ পুনর্মুদ্রিত হয়ে যায়। বিশ্বব্যাংকের অভ্যন্তরীণ এই অস্থিরতা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এ সময় সালাহ সিকান্দার বিশ্বব্যাংকের সদর দপ্তরে কঙ্গোতে চলমান প্রকল্পগুলো নিয়ে একটি বিস্তার ইমেল পাঠায়। তাতে সে পরিবেশগত বিভিন্ন সংস্থা থেকে পাওয়া তথ্য সংযুক্ত করে। তাতে প্রমাণ করে এভাবে নির্বিচারে বৃক্ষরোপণ পরিবেশগত ভারসাম্যহীনতার একটি বড় পূর্বাভাস দিচ্ছে। এক মানবিক বিপর্যয়। পাশাপাশি সালার এই চিঠি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের জন্য তীব্র উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়ে। তারপর থেকেই বিভিন্ন অজ্ঞাত উৎস থেকে সালারকে হুমকি দিতে শুরু করে। এই প্রকল্পগুলো পরিচালনাকারী কোম্পানিগুলোকে বিলিয়ন বিলিয়ন ডলার এনে দিচ্ছে। এখন ব্যাংকের নিজস্ব কান্ট্রি হেড সালার সিকান্দার নিজেই যদি তাদের বিরোধিতা করে, তাহলে কোম্পানিগুলো এবং তাদের পেছনে থাকা আন্তর্জাতিক শক্তিগুলো নিশ্চুপ দর্শক হয়ে থাকতে পারে না। আর তাই তারা সালারের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিতে শুরু করেছে। এটি সাধারণ কোনো পরিস্থিতি হলে এতক্ষণে সালার সিকান্দারের পদত্যাগপত্র নিয়ে অত্যন্ত অপমানজনকভাবে চাকরিচ্যুত করা হতো। কিন্তু এখন তাকে চাকরিচ্যুত করলে আন্তর্জাতিক মিডিয়াগুলোর কৌতূহল আরও বৃদ্ধি পাবে। ফলে চায়ের কাপের ঝড় কাপের বাইরেও ছড়িয়ে পড়বে। বিশ্বব্যাংক তাই এই নির্বুদ্ধিতামূলক পদক্ষেপ নিল না, বরং ইমেলের জবাব সতর্কবার্তার মতো করে দিল। তার সরল অর্থ হলো সালার যেন নিশ্চুপ হয়ে যায়। আর সালারের কাছে এটি অপ্রত্যাশিত মনে হয়নি। ব্যাংক শুধু তার ইমেলের বিশ্লেষণকে অপছন্দ করেনি, বরং পেট্রাস ইবাকার সরবরাহ করা তথ্যের ভিত্তিতে দ্য গার্ডিয়ান প্রকাশিত করা কভার স্টোরির দায়ও তার ওপর চাপিয়ে দেয়। ইবাকার সঙ্গে তাকেও সেই প্রতিবেদনের উল্লেখিত তথ্যের সংগ্রাহক যোগানদাতা হিসাবে অভিযুক্ত করে। এই অভিযোগ সালার সিকান্দার পেশাগত জীবনে এক কলঙ্কের মতো। সালার পেট্রাস ইবাকার প্রতি সহানুভূতিশীল হয়েছে, তার ধারা প্রবাহিত হয়েছে এবং তার সাথে সবসময় যোগাযোগ রেখেছে, তবে কখনো তার সঙ্গে ব্যাংকের কোনো তথ্য বা নথি নিয়ে আলোচনা করেনি। ইবাকা কোত্থেকে এসব তথ্য বা নথি সংগ্রহ করেছে, ইবাকা ছাড়া তা কেউ বলতে পারবে না। তাদের পাঠানো সতর্কবার্তার জবাবে সালার ব্যাংকে পদত্যাগের প্রস্তাব করল, কিন্তু এখন তার মনে হচ্ছে তাকে পূর্ণ নজরদারিতে রাখা হয়েছে। তার ফোন কলগুলো আড়ি পেতে শোনা হচ্ছে এবং তার ইমেইলে হ্যাক করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই তার অফিসের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল। ব্যাংকের অসন্তোষ ও নির্দেশনা সত্ত্বেও ইবাকার সঙ্গে না মেলামেশা বন্ধ করলো আর না যোগাযোগ বিচ্ছিন্ন করলো। পদত্যাগ প্রস্তাবের সঙ্গে সালার বিশ্বব্যাংকের কঙ্গোর বনাঞ্চল প্রকল্পের বিরুদ্ধে তার একটি বিস্তারিত প্রতিবেদনও পাঠায়। সেটি সে তার নিজস্ব অনুসন্ধান ও তথ্যের ভিত্তিতে প্রস্তুত করেছে। ফলে প্রত্যাশিতভাবেই তাকে ওয়াশিংটন তলব করা হলো। এই পুরো পরিস্থিতি সম্পর্কে ইমামার কোনো ধারণাই নেই। সে সন্তান সম্ভবা। সালার নিজে যে চাপের মধ্যে দিয়ে যাচ্ছে তাতে ইমামাকেও জড়াতে চাচ্ছে না। সব কিছু ঠিক আছে তো সালার? রাতে ইমামা সালারের ব্যাগ প্যাক করতে করতে হঠাৎই তাকে প্রশ্ন করল। পাশেই সালার তার ব্রিফকেস গোছাচ্ছে। হ্যাঁ, এটা জিজ্ঞেস করছো কেন? প্রত্যুত্তরে সালার তাকে জিজ্ঞেস করলো, তুমি ওয়াশিংটনে কেন যাচ্ছ? ইমামা মূলত তার আশঙ্কার কোনো সঠিক প্রশ্ন প্রকাশ করতে পারছে না। মিটিং আছে। আমি তো এমনিও নানান জায়গায় আসা যাওয়া করি। এবার কেন এমন প্রশ্ন করছো? ব্রিফকেস বন্ধ করতে করতে সে ইমামার দিকে তাকিয়ে বলল, আগে কখনো তোমাকে এতটা অস্থির দেখিনি। কয়েক মুহূর্ত সালার কিছুই বলতে পারল না। সে চেষ্টা করেও তার চেহারা স্বাভাবিক করতে পারল না। না, তেমন কোনো বড় সমস্যা নয়, এতটুকু হতে পারে চাকরিটা আমাকে ছেড়ে দিতে হবে। ইমামার কাঁধে হাত রেখে বলতে বলতে কথার ভঙ্গি যথাসম্ভব স্বাভাবিক রাখার চেষ্টা করল সালার। এবার ইমামা হতভম্ব হওয়ার পালা।
চাকরি ছাড়তে হবে? তুমি তো তোমার চাকরি নিয়ে খুব খুশি। ইমামা বিস্মিত না হয়ে পারল না। ছিলাম, কিন্তু এখন আর নেই, সংক্ষিপ্ত উত্তর করল সালার। কিছু সমস্যা হচ্ছে? ফিরে এসে তোমাকে বলবো। তুমি নিজেরও বাচ্চাদের খেয়াল রেখো। তারা কোথায়? দেখছি না যে। খুব সহজেই প্রসঙ্গ পাল্টে দিল সালার। এক মুহূর্তের জন্য তার মনে হলো এই পরিস্থিতিতে ইমামা ও তার ছেলে মেয়েকে কিনসরায় একা রেখে যাওয়া ঠিক হচ্ছে না, কিন্তু এর কোনো সমাধানও তার কাছে নেই। ইমামা গর্ভাবস্থায় শেষ মাস চলছে, ফ্লাইটে ভ্রমণ করতে পারবে না সে। এদিকে ওয়াশিংটনে এই মিটিংয়ে স্থগিত বা বাতিল করার কোনো উপায় তার কাছে নেই। তুমি তোমার নিজেরও বাচ্চাদের খেয়াল রেখো। আমি মাত্র 3 দিনের জন্য যাচ্ছি, জলদি ফিরে আসবো। বলতে বলতে সালা বাচ্চাদের রুমের দিকে গেল। নীরবে ঘুমন্ত জিব্রিল ও ইনায়াকে আদর করলো। কয়েক ঘন্টা পরেই তার ফ্লাইট। আমি না আসা পর্যন্ত পরিচারিকার কাছেই রাখবে, ইমামাকে নির্দেশনা দিতে দিতে বলল। আমাদের নিয়ে চিন্তা করো না তুমি, 3 দিনের তো ব্যাপার। তুমি তোমার মিটিংয়ের দিকে মনোযোগ দাও, আশা করি সব কিছু সুন্দর হবে। ইমামা মূলত তার মিটিংয়ে নিয়েই দুশ্চিন্তা করছে। আধা ঘন্টার ভেতরেই তাকে বের হতে হবে, জিনিসপত্র রেডি। শেষ 1 কাপ চা পানের জন্য তারা লাউঞ্জে এসে বসছে। চায়ের প্রথম চুমুক দেওয়ার আগে সালা তাকে বলল, আমি তোমাকে ভালোবাসি এবং সবসময় বাসবো। ইমামা তার চায়ের কাপ ওঠাতে ওঠাতে থমকালো, অতঃপর হাসলো। বহুদিন পর আজ কোথাও যাওয়ার আগে এমন কথা বলছো, সব কিছু ঠিক আছে তো? ইমামা এখন তার হাতে আলতো চাপড় দিয়ে সালার মৃদু হেসে চায়ের কাপ তুলে নিল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমাকে একা রেখে যাচ্ছে বলে দুশ্চিন্তা হচ্ছে। একা তো নেই আমি, জিব্রিল আর ইনায়া আছে আমার সাথে, তুমি চিন্তা করো না। সালাদ চায়ে চুমুক দিল। ইমামাও চাও খেতে লাগলো, কিন্তু তার মনে হলো সালাদ যেন তাকে কিছু বলতে চাচ্ছে। তুমি কি আমাকে কিছু বলতে চাও? জিজ্ঞেস না করে পারল না সে। সালাদ চা খেতে খেতে হকচাকালো, তারপর হেসে উঠল। ইমামা সবসময় তাকে বুঝে ফেলে, সবসময়। একটা কথা বলতে চাই, কিন্তু এখন নয়, ফিরে এসেই বলবো। সালাদ চায়ের কাপ নিচে নামিয়ে রাখলো। তোমার এই অভ্যাস আমার একদম অপছন্দ। প্রতিবার কোথাও যাওয়ার আগে আমাকে অস্থির করে যাও। আমি ভাবতেই থাকবো না জানি কি না কি বলবে। ইমামা সবসময়ের মতো মন খারাপ করলো। তার অভিযোগ একদম অযৌক্তিক নয়। সালা সত্যিই সবসময় এমনটাই করে, আর তা ইচ্ছে করেই করে। আচ্ছা, আর কখনো করব না। হাসতে হাসতে উঠে দাঁড়ায় সালার। তার যাওয়ার সময় হয়ে গিয়েছে। বহু মেলে ইমামাকে শেষবারের মতো বুকে টেনে নিল, সবসময়ের মতো উষ্ণ এক আলিঙ্গন। আই উইল মিস ইউ, তাড়াতাড়ি ফিরো। ইমামা সবসময়ের মতো আবেগপ্রবণ হয়ে পড়ল, আর সবসময়ের মতো সে একই কথা বলল। সালাকে বিদায় জানাতে পৌঁছে এসে দাঁড়িয়ে পড়ল ইমামা। তার গাড়ি স্টার্ট হতেই বিদায়ের ভঙ্গিতে চলন্ত গাড়ির দিকে হাত নাড়ালো। গাড়িটি এখন দ্রুতগতিতে লম্ব পথ পেরিয়ে খোলা গেট ধরে বাইরে বেরিয়ে গিয়েছে। ইমামার মনে হচ্ছে জীবনে আর সময় দুটোই যেন থেমে গেছে। সালা যখনই কোথাও যায় সেই একই অনুভবের শিকার হয়, আজও হচ্ছে। এদিকে গার্ড খোলা গেটটি এখন বন্ধ করে দিয়েছে। বিয়ে 6 বছর পর অনেক কিছুই বদলে যায়। জীবন যেন একটা নির্দিষ্ট ছকে চলতে শুরু করে, দিন যাপনের একঘেয়েমি ছকে। না চাইতে মানুষ একটা মধ্যে ঘুরপাক খেতে থাকে। 2 সন্তানের আগমন সালার ও ইমামা জীবনকে অনেকটা সে বৃত্তে নিয়ে এসেছে, যেখানে নিজের চাওয়া পাওয়ার পেছনে পড়ে যায়। জীবনের কেন্দ্রবিন্দু হয়ে যায় সন্তান। দাম্পত্য জীবন শুরুতে যে ভয়, প্রত্যাশা আর ভুল বোঝাবুঝির জালে আটকে থাকে, স্বামী স্ত্রী তা ধীরে ধীরে ভেঙে যেতে থাকে, পরিণত হতে থাকে জীবন। তখন বিশ্বাসগুলো এক মুহূর্তে অবিশ্বাসের রূপ নেয় না, আর অবিশ্বাসগুলো এক মুহূর্তে মিলিয়ে যেতে শিখে যায়। অভিমানগুলো হয় নীরব বোবা, সম্পর্ক হয়ে ওঠে অভ্যাসের বাধা, আর জীবন তখন এমন এক রুটিনে পরিণত হয় যেখানে মানুষ দিন, সপ্তাহ বা মাস নয়, বছরের হিসাবও ভুলে যায়। ইমামাও ভুলে গিয়েছে। পেছনে ফিরে আর তাকাতে চায় না সে, কেননা পিছনে কেবলই স্মৃতি, আর স্মৃতিরা কেবল অক্টোপাসের মতো জড়িয়ে রাখতে চায়। পেছনে এখন আর তার কিছুই বাকি নেই, কেউ নেই। যারা আছে তাদের চোখে সে বহু আগেই মরে গেছে।